বাক স্বাধীনতার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে খুবই একটা সেন্সিটিভ ম্যাটার নিয়ে আসলে কথা বলবো, খুবই ক্রুশাল একটা ম্যাটার নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে বাংলাদেশে বর্তমানে ভারত বিরোধী একটা ক্যাম্পেইন চলছে। সে ক্যাম্পেইনটা কীরকম আপনারা যদি খেয়াল করে দেখুন, বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে ডাকা হলো, যেখানে দুটা দল ছিল না, এক হচ্ছে জাতীয় পার্টি, আরেকটা হচ্ছে আওয়ামী লীগ, যেটা কিনা এক্সপেক্টেডই ছিল, আসলে আনএক্সপেক্টেড কোনো কিছু না। কারণ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ডাকবে না এরকম একটা অবস্থানই কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকার আছে আগে থেকে। কিন্তু প্রশ্ন হলো, আপনি খেয়াল করে দেখুন যে সকল রাজনৈতিক দলগুলা একটা জায়গায় এসে তারা পৌঁছেছে, সেটা হচ্ছে যে ভারত বিরোধী একটা ক্যাম্পেইন। এবং আপনারা মজার ব্যাপার খেয়াল করে দেখবেন যে গত দিন আমি দেখলাম যে বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তারা একটা মিলন মেলা হয়েছে তাদের, এবং সেখানেও তারা মানে জাতীয় ঐক্যের ডাক দিচ্ছে। কিন্তু জাতীয় ঐক্য ডাক এবং অন্যদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পুরোপুরিভাবে ভারত বিরোধী একটা স্লোগান। মানে ভারত বিরোধী স্লোগান খালি নয়, আপনি দেখেন যে ডিরেক্টলি বলছে কলকাতা দখল করতে 4 দিন সময় লাগবে। বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশের যে আপনার সামরিক বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সকল কিছু মিলিয়ে বাংলাদেশের যে রক্ষী বাহিনী থেকে শুরু করে বাংলাদেশটাকে রক্ষা করার জন্য যে বাহিনীগুলো আছে, সকলগুলোকে নিয়ে আসলে যদি ভারত এবং আমেরিকা থেকেও নাকি বাংলাদেশ আসলে এখন ভালো একটা অবস্থানে আছে। মানে এই ধরনের কমেন্টস করছিল কারা? যারা একসময় বাংলাদেশের নেতৃত্বে ছিল, যারা কিনা জেনারেল ছিল। চিন্তা করুন যে এত বড় একজন অফিসার ছিল, জেনারেল লেভেলের একজন অফিসার, অবসরপ্রাপ্ত অফিসার যখন এই কথাগুলো বলে, তখন খেয়াল করে দেখুন যে তখন আসলে ইন্টারন্যাশনাল পর্যায়ে এই বিষয়গুলোকে কীভাবে দেখবে। আপনি যখন বলবেন যে আমেরিকাকে সাথে আপনারা মানে বাংলাদেশের বর্তমানে সামরিক বাহিনী যুদ্ধ করার মতো অবস্থানে আছে, কলকাতা দখল করে ফেলবে 4 দিনের মধ্যে, ভারতের সাথেও যুদ্ধ করার মতো এবিলিটি বাংলাদেশের আছে, এই কথাগুলা মানে একটু বাড়াবাড়ি আমার কাছে মনে হয়েছে আসলে। কারণ হচ্ছে যে আসলে আপনারা খেয়াল করে দেখুন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে আমরা গত 4 মাসে অনেক প্রবলেম তাদেরকে ফেস করতে দেখেছি। আপনারা দেখেন যে একের পর এক প্রবলেম কিন্তু আমরা ফেস করেছি। প্রথম থেকে শুরু হয়েছে আপনার ছাত্রদের বিষয়গুলা, অটো রিক্সার বিষয়গুলা, গার্মেন্টস কর্মীদের বিষয়গুলা, শিক্ষক স্টুডেন্টদের মধ্যে একটা দূরত্বের বিষয় আমরা খেয়াল করেছি, প্রাইভেট ইউনিভার্সিটির সাথে সমন্বয়কারীদের একটা গ্যাপ হয়েছিল, কলেজগুলোতে বিক্ষোভ হয়েছে। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন বাংলাদেশে আপনারা দেখবেন যে রিসেন্টলি যেটা হয়েছে যে সংখ্যালঘুর ইস্যুটা অনেক জোরালোভাবে আসলে প্রকাশ্যে এসেছে। চিন্ময় কৃষ্ণ দাস নামে একজনকে আসলে গ্রেফতার করা হয়েছে, রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে। সেই মামলার যে বাদী, সে আবার দল থেকে বাদ পড়েছে। এক কথা বলতে গেলে জাতীয় ঐক্যের জন্য সকল দলগুলোকে ডাকা, সকল ধর্মীয় সংগঠনগুলোকে ডাকা, সমন্বয়কারীদেরকে ডাকা, সকল কিছু মিলিয়ে একটি জাতীয় সরকার গঠন করবে, এইরকম একটা অবস্থানে আছে অন্তর্বর্তীকালীন সরকার। তার মানে হচ্ছে তাদের যে প্রথম যে অবস্থানটা ছিল যে গণ অভ্যুত্থানের যে সরকার, সেটা কিন্তু এখন রূপ নিচ্ছে হচ্ছে জাতীয় সরকারের দিকে। এবং জাতীয় সরকারের দিকে সকল দলগুলোকে ডাকা এবং তাদের সাথে একটা সমঝোতায় বা একটা সখ্যতা, জাতীয় ঐক্যের জন্য যে একটা অবস্থান, তো সকল কিছু মিলিয়ে বুঝেই যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা এখন আসলে চলে যাচ্ছে হচ্ছে জাতীয় সরকারের অবস্থানের দিকে। তো জাতীয় সরকারের অবস্থানের দিকে যখন আপনি যাবেন, তখন যেটা হচ্ছে যে আমরা বুঝতেই পারছি যে জাতির যে আসলে সংকটময় যে সময়, সেই সময়টার জন্যই কিন্তু আসলে এই সকলের সাথে বসা এবং সকলের সাথে কথা বলে কিভাবে আসলে বাংলাদেশের এই যে প্রবলেমগুলো হচ্ছে, সেই প্রবলেমগুলো থেকে কিভাবে বের হয়ে যায় সেটা নিয়ে কিন্তু আসলে চেষ্টা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে কেন বাংলাদেশের পক্ষ থেকে বারবার আসলে ভারত বিরোধী একটা ক্যাম্পেইন চলছে, এই জিনিসটা আসলে আমার বোধগম্য নয়। কারণ হচ্ছে যে দেখেন, যত কিছুই হোক ভারতের সাথে কূটনীতিকভাবে সম্পর্কটা জোরালো করতে হবে বাংলাদেশের। মানে দাঙ্গা, একজনের সাথে আরেকজনের বিরোধ, এই জিনিসটা থেকে কাটিয়ে উঠতে হবে। নিজের যে
আমাদের যে অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য কিন্তু ডিপ্লোমেসিতে আমাদের স্ট্রং হতে হবে। এই যে মনে করেন যে সরকারের পক্ষ থেকে মানে একটা ডিরেক্ট একটা দ্বন্দ্বে জড়ানো, ডিপ্লোমেসির কিন্তু অনেক জায়গায় ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই ভারতের সাথে কূটনীতিক সম্পর্কের মানে একদম বলতে গেলে একদম মানে নিচের লেভেলে এসে পৌঁছেছে। কিন্তু প্রবলেম হচ্ছে বাংলাদেশের বর্ডারে 95%ই হচ্ছে আমরা কিন্তু ভারতের সাথে। এখন চিন্তা করে দেখুন, যদি কোনো কারণে ভারতের সাথে আমাদের যুদ্ধ হয় বা মায়ানমারের সাথে যদি আমাদের কখনো যুদ্ধ হয়, কারণ মায়ানমারের সাথে কিন্তু এই প্রবলেমটা কিন্তু আমাদের আছে। আপনার সেন্ট মার্টিন, কক্সবাজার এই এরিয়াগুলোতে কিন্তু আমাদের কিন্তু প্রবলেম আছে আসলে, কারণ মায়ানমারের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু ভালো না, ইভেন কি ভারতের সাথেও ভালো না। কিন্তু এখন মায়ানমারের সাথেও যদি আমাদের যদি যুদ্ধের সম্মুখীন হতে হয়, ভারত ছাড়া কিন্তু আসলে আপনি কোথায় আসলে আমাদের মানুষগুলোকে আপনি স্থানান্তরিত করবেন, কোথায় করবেন, আমরা কোথায় যাব? আমাদের যে বর্ডার, সেই বর্ডারে 95% হচ্ছে আমাদের ভারতের সাথে। তাহলে বিষয়টা হচ্ছে আমরা কেন বুঝতে পারছি না যে ডিপ্লোমেসিতে আমাদের অধিকারটাকে তুলে ধরতে হবে। এর মানে এই না যে গায়ে পড়ে আমরা এখন ঝগড়া করব, এমন একটা অবস্থানে চলে গেছে যে আমরা অনেক কিছুতে গায়ে পড়ে ঝগড়া করছি। যেমন 4 দিনে কলকাতা দখল করে ফেলবো, এই ধরনের যে স্লোগানগুলা, এবং ভারত চট্টগ্রাম দখল করে ফেলবে, রংপুর দখল করে ফেলবে, এই ধরনের মানে ভারত বিরোধী একটা ক্যাম্পেইন, মানে মোট কথা হচ্ছে সকল মহল থেকে। এতে করে কি আসলে জাতির জন্য বা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কি কোনো সুবিধা বা বার্তা আসছে? বাংলাদেশ ভারত থেকে পণ্য সরবরাহ করাটা যতটুকু সহজ, সেটা কি পাকিস্তান চায়নার থেকে সরবরাহ করাটা এতটা সহজ? আর পাকিস্তানের তো নিজের অবস্থানই ভালো না। চায়নার সাথে আমরা অবশ্যই ভালো সম্পর্ক রাখবো, প্রত্যেকটা দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকতে হবে, এতে কোনো আমি খারাপের কিছু দেখছি না, এটা কোনো সমস্যা না। কিন্তু আপনি কথায় কথায় মানে কূটনীতিক ভাষাটাকে মানে দেখা গেছে যে সঠিকভাবে আসলে আমরা ইউজ করতে পারছি না। এবং যাকে আসলে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হলো, সেই মামলাটা পুরোপুরিভাবে একটা দেখুন, ফরহাদ মাজার একজন বিশেষ গবেষক, বুদ্ধিজীবী, তিনি কিন্তু চমৎকারভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু বলেছেন, এই যে মনে করেন যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে, এটা কিন্তু ভুল নয়। এবং তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট করে তাদেরকে কিন্তু যারা ঠকিয়েছে দীর্ঘ সময় ধরে, তাদের সম্পদ দখল করেছে, সকলকেই সকল বিষয়গুলো কিন্তু তারা একটা 8 দফা দাবি নিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কিন্তু বসতে চেয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে পাত্তা না দিয়ে বরং বিএনপির একজন কর্মকর্তা, একজন নেতা, যে কিনা আসলে মামলা করে দেয় রাষ্ট্রদ্রোহিতার মামলা, এই বিষয়টা কিন্তু তিনি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। আর যে কারণে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের যে বর্তমান যে প্রবলেমটা, সেটা কিন্তু আসলে দেখা গেছে যে আপনার এই সংখ্যালঘুদের ইস্যুটাকে কেন্দ্র করে, চিন্ময় কৃষ্ণ দাসকে কেন্দ্র করে, এবং ইসকন একটা ইসকন ধর, এরকম যে মন্তব্যগুলো হচ্ছিল, তাদেরকে হত্যা করো, এবং আপনার বাংলাদেশে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের আসলে ক্যাম্পেইন, যেখানে আপনি খেয়াল করে দেখুন, বাংলাদেশের উচিত, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হচ্ছে যে কোনো একটা বিষয়কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশাবলী দেওয়া, যেরকম যে আমরা একটা প্রবলেম পেয়েছি, প্রবলেমটা কি, এ হচ্ছে প্রবলেম, এই জন্য আমরা তাকে আসলে গ্রেফতার করেছি, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। এখন কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নাই, আপনি মন করে তাকে গ্রেফতার করলেন, রাষ্ট্রদ্রোহিতার মামলা দিলেন। এটা করে তো দেখা গেছে যে ভারত বাংলাদেশের মধ্যে একটা উৎকণ্ঠা, একটা উত্তেজনা, এগুলো সৃষ্টি হচ্ছে। তো এইগুলা আবার দেখেন, খেয়াল করে দেখেন যে পাকিস্তান থেকে বাংলাদেশ মিসাইল কিনবে, সে মিসাইল সেট করবে বর্ডারে, মানে ভারতকে একটু ভয় দেখাবে, এই ধরনের বিশেষজ্ঞরা, মানে যারা এখন সুযোগ পাচ্ছে আপনার টকশোগুলোতে আসার, এই ধরনের কমেন্টস করছে। তো প্রশ্ন হচ্ছে, আপনি নিজে শক্তিশালী হন, বাংলাদেশ নিজে পারমাণবিকভাবে যদি শক্তিশালী হতে পারে, তারা নিজস্বভাবে বা তারা যদি বাণিজ্য চুক্তি করতে পারে, সমস্যা নাই। কিন্তু আচরণগুলো এরকম হয়ে যাচ্ছে যে কূটনীতিকভাবে আমরা আসলে বরাবরের মতো এই সরকার গঠন করার পর থেকেই আমেরিকার সাথে আমরা মনে করেন যে একটা সুন্দর সম্পর্ক কিন্তু এখন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি না, এই জো বাইডেন হারার পরে। তাহলে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা প্রবলেমেটিক সিচুয়েশনে পড়ে গেছি। তাহলে কেন আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করছি? 4 দিনে কলকাতা দখল করে ফেলবো, একজন জেনারেল, অবসরপ্রাপ্ত এত জ্ঞানী ব্যক্তি, তারা যদি এই কথাগুলো বলে, তার মানে আপনি বুঝতে পারছেন প্রবলেমগুলো আমরা নিজের পায়ে, আপনি মৌমাছির বাসার মধ্যে আপনি হাত ঢুকিয়ে দিচ্ছেন, এরকম একটা অবস্থা।
যেখানে আমাদের কোনো দেশের সাথে যুদ্ধ হলে বাংলাদেশ, ভারত যদি কোনো জায়গা না দেয়, বাংলাদেশ কোথায় থাকবে আমাকে বলেন তো? থাকবেটা কোথায়? বাংলাদেশের মানুষজন থাকবে কোথায়? সমুদ্রের মধ্যে থাকবে? বঙ্গোপসাগরে থাকবে? থাকবেটা কোথায়? আপনাদের বিবেচনাটা আসলে জানতে চাচ্ছি, আপনারা কি বলছেন? বিষয়গুলো কেমন হচ্ছে? ভারত বিরোধী ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটা আপনারা কীভাবে দেখছেন? কমেন্টস করবেন। থ্যাংক ইউ সো মাচ।